এসভিএইচের পক্ষ থেকে পড়ছি নন্দিনী বসু। বইটির নাম সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস সমগ্র, খণ্ড ৩, পৃষ্ঠা ২৬৯, হেডিং অচেনা মানুষ। পরবর্তী পৃষ্ঠা ২৭১। কর্নেল সেন বললেন, জায়গার নামটা আমি বলবো না, ধরে নাও বিহার আর পশ্চিমবাংলার সীমান্তের কাছাকাছি কোনো অঞ্চল। সময়টা শীতকাল, নভেম্বর মাস, খুব জাঁকিয়ে শীত তখনও পড়েনি। গাড়িতে আমি একা ছিলাম। রঞ্জন বলল, কেন, জায়গাটার নাম বলতে আপনার আপত্তি কী? পটভূমিকা সম্পর্কে ভালো ধারণা না হলে গল্প জমে না। কর্নেল সেন চুরুটের ছাই ঝাড়লেন, তারপর বললেন, প্রথম কথা, এটা গল্প নয়। আমি ঠিক গল্পের মতন গুছিয়ে বলতেও পারবো না। যদিও অনেক সত্যি ঘটনা গল্পের চেয়েও রোমাঞ্চকর হয়, কিন্তু লেখকেরা যে রকম কায়দা কানুন করে আগাগোড়া সাসপেন্স বজায় রাখতে পারেন, সেরকম ক্ষমতা তো আমার নেই। আমি ঠিক যেরকম দেখেছিলাম সেই রকমভাবেই বলে যাব। তাছাড়া জায়গাটার নাম ধাম আমি বলতে চাই না, কারণ যে ঘটনা আমি বলতে যাচ্ছি তার মধ্যে এমন অনেক লোকজনের নাম থাকবে, তারা অনেকেই এখনও বেঁচে আছেন। তাদের চিনিয়ে দেওয়া ঠিক রুচিসম্মত হবে না। আমি অবশ্য নাম টাম বদলেই বলবো। ঘটনাটা ঘটেছিল বছর 15 আগে। যেখানে এটা হয়েছিল সেখানে কাহিনীটা এখনও প্রচলিত। ওখানকার একটি বিশিষ্ট পরিবার এর সঙ্গে জড়িত। এক হিসেবে আমি সেই পরিবারের বিপর্যয়ের জন্য দায়ী। যাকে গোড়া থেকেই শুরু করা যাক। আমি রামগড় থেকে ঘুরতে ঘুরতে পুরুলিয়ার দিকে আসছিলাম। ধরে নাও চাষ রোডেই কোথাও সেই বাংলোটা। আশেপাশে কোনো শহর নেই। বাংলোটা বলতে গেলে জনশূন্য মাঠের মধ্যে। তখনও ওসব জায়গায় ইলেকট্রিক যায়নি। এখনও গেছে কি না আমি জানি না। ডাকবাংলোটা নতুন তৈরি হয়েছে, বেশ ছিমছাম চেহারা। আমি সেখানেই সেরাতের জন্য বসতি নেব ঠিক করলুম। আমি বললাম, কর্নেল সেন, আপনি তো চমৎকার বাংলা বলেন। কর্নেল সেন অবাক হয়ে বললেন, চমৎকার বাংলা বলি? এরকম কথা তো কেউ আমাকে আগে বলেনি। চমৎকারের কি দেখলে? না, আপনার কথার মধ্যে বেশি ইংরেজি শব্দ থাকে না, বেশ ঝরঝরে সহজবোধ্য ভাষা। বাহ, বাঙালির ছেলে হয়ে এটুকু বাংলা বলতে পারবো না কেন? আপনি এতদিন আর্মিতে ছিলেন। আর্মির লোকেরা খুব সাহেব হয়, ইংরেজি ছাড়া আর কিছু বলতে চায় না। তাছাড়া আপনি অনেক দিন বাংলাদেশের বাইরে ছিলেন। কর্নেল সেন হাসলেন। হাসতে হাসতে বললেন, আর্মির লোকরা খুব সাহেব হয়? তা অবশ্য অনেকটা ঠিক। নানা জায়গার লোক থাকে, তাই ইংরেজিটাই হয় সকলের সাধারণ ভাষা। কিন্তু ইংরেজিতে কথা বললেই যে সাহেবদের মতন চাল চলন দেখাতে হবে, তার কোনো মানে আমি বুঝতে পারি না। আর যারা মাতৃভাষা ভুলে যায় তাদের আমি ঘৃণা করি। যাই বলুন, আর্মির লোকজনের মধ্যে আপনি একজন ব্যতিক্রম। বারবার আর্মির লোক বলছো, তাতে মনে হতে পারে আমি বোধহয় বন্দুক মেশিনগান নিয়ে যুদ্ধ করেছি। তা নয়, আমি একজন ডাক্তার। কিছুদিন আর্মিতে চাকরি করেছি। আপনি ডাক্তার? তা কিন্তু জানতাম না। রঞ্জন যখন বলেছিল ওর মামা আসছেন কর্নেল সেন, তখন আমি ভেবেছিলাম তিনি নিশ্চয়ই একজন ঝানু সোলজার। না, আমি যুদ্ধ করিনি। আর্মিতে ডাক্তার ইঞ্জিনিয়ার সবারই র্যাঙ্ক থাকে। আমি অবশ্য পুরোপুরি কর্নেল নই, লেফটেন্যান্ট কর্নেল। অতখানি উচ্চারণ করার অসুবিধে বলে অনেকে শুধু কর্নেল বলে। যাই হোক, আর্মির লোক বলে সবাইকে কিন্তু এক শ্রেণীতে ফেলবে না। পৃষ্ঠা ২৭২। আমি নেফা অঞ্চলে একজন সত্যিকারের আর্মি কর্নেল দেখেছিলাম। তিনি অগাধ পণ্ডিত। ট্রাইবালদের কত চর্চা করেছেন, যদিও বাইরে সে বিদ্যা জাহির করেন না। সেনাবাহিনীর অফিসার র্যাঙ্কে সাধারণত ভালো ভালো ছাত্ররাই যায়। রঞ্জন আমাকে ধমকে দিয়ে বলল, তুই বড্ড গল্পের মাঝখানে বাধা দিস। মামাবাবু, আপনি গল্পটা বলুন। রঞ্জনের মামা কর্নেল সেন থাকেন লাডাখে। ওখানে একটি সরকারি হাসপাতাল পরিচালনা করেন। পশ্চিম বাংলার সঙ্গে ওর যোগাযোগ খুবই কম। কয়েকদিনের জন্য কলকাতা এসেছেন। বছর 50 বয়স, সুপুরুষ, সুঠাম স্বাস্থ্য, কথাবার্তায় অত্যন্ত ভদ্র। বিয়ে থা করেননি। গরিব দুঃখীদের চিকিৎসার কাজেই আত্মনিয়োগ করেছেন।
কিন্তু ওর কথাবার্তায় সেসব কিছুই প্রকাশ পায় না। নিজের সম্পর্কে উনি খুবই কম কথা বলেন। ব্যবহারের মধ্যে বেশ মার্জিত ব্যক্তিত্ব ফুটে ওঠে, কিন্তু তার মধ্যে কোনো কঠোরতা নেই। রঞ্জন ওর মামাবাবুর সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য আমাকে আজ রাত্রে খাবার নেমন্তন্ন করেছিল। আর একজন বন্ধু এবং তার স্ত্রীকেও বলেছিল, কিন্তু তারা আসতে পারেনি। কয়েকদিন ধরেই আবহাওয়া বেশ খারাপ যাচ্ছে। আজ সারাদিনে বৃষ্টি হয়ে গেছে কয়েকবার। রাত 9টা থেকে বৃষ্টি নামলো অসম্ভব তোড়ে। রঞ্জনের বাড়ির সামনে 1 কোমর জল জমে গেল। আমার বাড়ির সামনেও নিশ্চয়ই এতক্ষণ 1 বুক জল। রঞ্জন বলল, তাহলে সুনীল, তোকে আজ আর বাড়ি ফিরতে হবে না, ফোন করে দে, এখানেই থেকে যাবি। রঞ্জনের মামাবাবুর সঙ্গে গল্পে এত জমে গিয়েছিলুম যে আমার বাড়ি না ফেরায় বিশেষ আপত্তি হলো না। খাওয়া দাওয়ার পর বাইরের ঘরে জমিয়ে বসলাম। মামাবাবু চুরুট ধরিয়েছেন এবং গোড়াতেই আমাদের সিগারেট খাবার অনুমতি দিয়ে রেখেছেন। মামাবাবু ঘুরেছেন অনেক দেশ। আর্মিতে ঢোকার আগে উনি ইউরোপ, আমেরিকা ঘুরে এসেছেন। তারপর সেনাবাহিনীতে যোগ দিয়ে চষে বেরিয়েছেন সারা ভারতবর্ষ। আমরা অনুরোধ করলাম, মামাবাবু, আপনার তো অনেক অভিজ্ঞতা, তার থেকে দারুণ একটা গল্প বলুন আমাদের। শুনতে শুনতে যদি গা ছমছম করে তাহলে বৃষ্টির দিনে জমবে। মামাবাবু বললেন, আমি আর কি বলবো, আমি তো গল্প বলতে জানি না, তোমরাই বরং বলো। পশ্চিমবাংলার খবর টবর কি? আমরা তো অত দূর থেকে খবর পাই না। রঞ্জন বলল, পশ্চিমবাংলার খবর একঘেয়ে হয়ে গেছে, ও নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। আপনি একটা গল্প বলুন। কিন্তু আমি যে গল্প টল্প বলতে জানি না। আমি বললাম, গল্প মানে কি? বানিয়ে বলতে হবে না, আপনি আপনার একটা অভিজ্ঞতার কথা বলুন না। আপনি জীবনে এত কিছু দেখেছেন। মামাবাবু খানিকটা ভেবে বললেন, আমি অনেক জায়গায় ঘুরেছি বটে, কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে খুব কাছাকাছি জায়গায়, বিহার আর পশ্চিমবাংলার সীমান্তেই এক জায়গায়। জায়গাটার নাম বলবো না। আমি রঞ্জনকে বললাম, তোর বউকে ডাকবি না? মাধবীকে ডাক। রঞ্জন বলল, ও থাক, ও তো একটু বাদেই ঘুমিয়ে পড়বে, বেশি রাত জাগতেই পারে না। ডাক না, ঘুম পেলে উঠে যাবে না হয়। মাধবী দরজার পাশ থেকে বলল, আমি এক্ষুনি আসছি, চাকরের খাবারটা দিয়েই আসছি। মামাবাবু, আমি না এলে আরম্ভ করবেন না কিন্তু। মাধবী এসে বসার পর মামাবাবু স্মিতভাবে একটুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে। তারপর বললেন, মাধবী থাকলে আমার গল্পটা বলতে একটু অসুবিধে হবে অবশ্য, তাহলে এটা বরং থাক, আমি অন্য আর কোনো ঘটনার কথা বলা যায় কি না ভেবে দেখি। এর মধ্যে কিছুটা মেয়েঘটিত ব্যাপার আছে। পৃষ্ঠা 273। মাধবী আদুরে গলায় বলল, মামাবাবু, আমি বাচ্চা মেয়ে নই, ওদের সামনে যা বলতে পারেন আমার সামনে তা পারেন না? ছেলেদের সামনে যা বলা যায় মেয়েদের সামনেও কি আর তা? মামাবাবু, আপনি জানেন না, আজকাল ছেলেরা মেয়েদের সামনে আর কিছু ঢাকাঢুকি রাখে না, সব বলে দেয়। এমনকি স্বামীরা অন্য মেয়েদের সঙ্গে প্রেম করলেও সে কথা বউদের কাছে লুকোয় না। মাধবী রঞ্জনের দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করল। কর্নেল সেন হাসতে হাসতে বললেন, তাই নাকি? বাহ, এ তো বেশ ভালোই ব্যাপার, এতটা বদলে গেছে। কিন্তু আমার তবু একটু বাদো বাদো ঠেকবে, আমি তো একটু পুরনো কালের লোক। আচ্ছা, দেখা যাক। রঞ্জন বাধা দিয়ে বলে উঠল, তা বলে মামাবাবু, গল্পটা কিন্তু সেন্সার করে বলবেন না, একেই তো সিনেমার সেন্সারের জ্বালায় আমরা অস্থির। বয়সে অনেক বড় হলেও কর্নেল সেন এসব কথা বেশ সহজভাবে নিতে পারেন। রঞ্জনের কথা শুনে আন্তরিকভাবে হেসে উঠলেন। এবার গল্প শুরু হলো। কর্নেল সেন চুরুটে অল্প ধোঁয়া ছেড়ে বলতে লাগলেন। চোখের দৃষ্টি দেখলে বোঝা যায় উনি অতীতে ফিরে গেছেন। উনি বসেছেন একটা ইজি চেয়ারে জানলার পাশে, রঞ্জন আর আমি একটা সোফায়, আর একটা সোফায় মাধবী পা গুটিয়ে বসেছে আরাম করে। কর্নেল সেন বললেন, তখন আমার বয়স হবে 33 কি 34। আমি তখন রামগড়ে পোস্টেড। আমার এক কাকা থাকতেন পুরুলিয়ায়, তার সঙ্গে দেখা করবার জন্য আসছিলাম। গাড়ি নিয়ে একা বেরিয়ে পড়েছি। অনেক পথঘাট তখন নতুন তৈরি হচ্ছে, ঠিকমতো পথের হদিশ পাওয়া যায় না। এক একজন এক একটা ভুল রাস্তা দেখিয়ে দেয়। ঘন্টা 6 পথ, কিন্তু বেলা 12টাতে বেরিয়েও অনেক ঘুরতে হলো। রাত 9টার সময়ও বিহারের সীমানা পার হতে পারিনি। রাস্তা একেবারে ফাঁকা, আলো নেই। একটু ভয় ভয় করতে লাগলো। আজকাল নিশ্চয়ই ওসব রাস্তায় সারা রাত গাড়ি চলে। রঞ্জন বলল, না মামাবাবু,
ট্রাক ড্রাইভাররা ছাড়া রাত্রে কেউ গাড়ি চালাতে সাহস করে না ওই সব রাস্তায়, বিশেষত বর্ডারের কাছে প্রায়ই ডাকাতি হয়। কর্নেল সেন বললেন, আমার কাছে অবশ্য ডাকাতি করার মতন বিশেষ কিছু ছিল না, তবু গাড়িটা কেড়ে নিয়ে যদি রাস্তায় একা ছেড়ে দেয় সেও এক ঝামেলা। হঠাৎ একটা ডাকবাংলো চোখে পড়ল। তখন ভাবলাম ডাকবাংলোতে রাতটা কাটিয়ে ভোরে বেরোলেই হবে। পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো। এইসব বাংলোতে আগে থেকে রিজার্ভ করার দরকার হয় না, খালি থাকলে ঢুকে পড়া যায়। আর বাংলোটা এমন ফাঁকা মাঠের মধ্যে যে সেখানে নিশ্চয়ই সচরাচর কেউ রাত্রিবাস করে না। কর্নেল সেনের চুরুটটা নিভে গিয়েছিল, তিনি সেটা ধরাবার জন্য একটু থামলেন। সেই সুযোগে আমি আর রঞ্জন সিগারেট ধরিয়ে নিয়ে চোকাচোকি করলাম। আমি আর রঞ্জন বহু বাংলোতে থেকেছি, আমাদেরও অনেক অভিজ্ঞতা আছে। দেখা যাক রঞ্জনের মামাবাবুর অভিজ্ঞতাটা কী ধরনের। কর্নেল সেন বললেন, গাড়িটা ঢুকিয়ে দিলাম ডাক বাংলোর কম্পাউন্ডে, সেখানে ইলেকট্রিক নেই, বারান্দায় হ্যাজাক জ্বলছে, ঘর তালা বন্ধ, জনমনুষ্য দেখা গেল না। চৌকিদার চৌকিদার বলে দুবার হাঁক দিলাম, কোনো সাড়া শব্দ নেই। বোঝাই গেল এইসব ডাক বাংলোতে কালে ভদ্রে কেউ আসে, এত রাত্রে বোধহয় কেউই আসে না। চৌকিদারটা তাই আড্ডা মারতে গেছে, কিংবা নেশা টেশা করে হয়তো ঘুমিয়ে আছে। কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলাম চলে যাব কি না, কিন্তু সারাদিন ঘুরে তখন আমার খুবই ক্লান্তি এসেছে, তার ওপর একটা জ্বর ভাব। এদিকে টিপ টিপ করে বৃষ্টি নামলো হঠাৎ। শীতকালের বৃষ্টিতে জানোই তো কীরকম শিরশিরে শীত করে, কপালে হাত দিলে মনে হয় জ্বরই এসেছে। এখন শরীর চাইছে বিছানা। ডাকবাংলোর চারপাশটা একটু ঘুরে দেখতে গেলাম। পৃষ্ঠা 274। ডাকবাংলোটা দেখেই মনে হলো নতুন তৈরি হয়েছে, বছরখানেকও হবে না। সব কিছুই ঝকঝক করছে। একটু দূরে একটা টালির ঘর, সাধারণত এরকম ঘরে চৌকিদার থাকে। সেখানে গিয়ে দেখি সে ঘরের দরজাটাও বন্ধ। দুবার ঠেলা দিলাম, আবার ডাকলাম চৌকিদারকে, কোনো সাড়া নেই। দরজাটা ভেতর থেকে বন্ধ, নিশ্চয়ই ভেতরে কেউ আছে, কিন্তু খুলছে না। বেশ কয়েকবার ধাক্কাধাক্কি করলাম দরজায়, তাতে কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যাবার কথা, কিন্তু চৌকিদারটা উঠল না। মহা বিরক্তিকর অবস্থা। দরজা ভেতর থেকে বন্ধ যখন, তখন ঘরের মধ্যে নিশ্চয়ই মানুষ আছে, অথচ আমার ডাকে সাড়া দিলে না কেন? এ নিয়ে একটা সন্দেহ আমার মনে জাগা উচিত ছিল, কিন্তু সে সময়ে আমি ও ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি। শরীর ভালো ছিল না, মেজাজও ভালো ছিল না। সেখান থেকে চলে আসছি, হঠাৎ চোখে পড়ল ডাকবাংলোর পিছনে দেওয়াল ঘেঁষে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ের রং কালো কুচকুচে, ঠিক যেন অন্ধকারে মিশে আছে। বেশ লম্বা বলিষ্ঠ দেহ। জিজ্ঞেস করলাম, কে ওখানে? তুমি চৌকিদার নাকি? লোকটা কোনো সাড়া দিল না। আমি এগিয়ে গেলাম। লোকটি তখন নিচু হয়ে মাটি থেকে কি যেন খুঁজছে। আমি তার সামনে গিয়ে বললাম, এই চৌকিদার কোথায়? লোকটি মুখ তুলে বলল, আমিই চৌকিদার। প্রচণ্ড রাগ হলো। ধমক দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি চৌকিদার তো এতক্ষণ সাড়া দাওনি কেন? হুজুর, আমি কানে শুনতে পাই না। কানে শুনতে না পাওয়া একজন মানুষের দোষ না, কিন্তু কানে কালা লোকদের চৌকিদারের চাকরি দেওয়ারও কোনো মানে হয় না। কিন্তু তা নিয়ে তখন রাগারাগি করে লাভ নেই। কানে শুনতে পাও না, কিন্তু আমাকে তো দেখতে পেয়েছিলে, নাকি চোখেও দেখতে পাও না? আমি এখানে একটা জিনিস খুঁজছিলাম, তাই আপনাকে দেখতে পাইনি। এত রাত্রে কি খুঁজছো এখানে? আমার কটা পয়সা পড়ে গেছে, একটা সিকি কিছুতেই পাচ্ছি না। ঠিক আছে, কামরা খুলে দাও, আমি আজ রাতে এখানে থাকবো। কামরা তো রিজার্ভ আছে। রিজার্ভ আছে? কার নামে রিজার্ভ আছে? আছে এক সাহেবের নামে। লোকটার ভাবভঙ্গি আমার ভালো লাগছিল না। বিশ্বাস হলো না ওর কথা। বললাম, কোথায় রিজার্ভেশন স্লিপ কোথায়? সেটা তো বাইরে ঝোলাবার কথা। লোকটা বলল, এখানে ঘর খালি নেই, 7 মাইল দূরে আর একটা ডাকবাংলো আছে, আপনি সেখানে যান না, জায়গা পেয়ে যাবেন। আমি বললাম, কেন সেখানে যাব কেন? এখানে তো 2টো ঘরই খালি দেখছি, বাইরে থেকে তালা ঝুলছে। ওই 2টো কামরাই এক সাহেবের নামে রিজার্ভ আছে। সাহেব হঠাৎ এসে পড়লে আমার নকরি চলে যাবে। স্পষ্ট বুঝতে পারা যায় লোকটা মিথ্যে কথা বলছে। যে কোনো কারণেই হোক আমাকে থাকতে দিতে চায় না। এক ধমক দিয়ে বললাম, রিজার্ভ আছে? কই সেই চিঠি দেখাও। লোকটা চুপ করে দাঁড়িয়ে রইল। এতক্ষণ আমার সব কথা সে বেশ শুনতে পাচ্ছিল, কিন্তু এখন আবার কালা সেজে গেল। জেদ চেপে গেল আমার। আমি বললাম, দেখাও স্লিপ। কথা শুনতে পাচ্ছ না? আমার পরনে সামরিক বাহিনীর পোশাক,
সেই সময় আমি আবার মোটা গোঁফ রাখতাম, সুতরাং আমাকে হেলাফেলা করতে পারে না। বুঝতেই পারলাম লোকটা ভয় পেয়েছে, নির্বোধ চোখে দাঁড়িয়ে রইল। পৃষ্ঠা 275। আমি বললাম, যাও চাবি নিয়ে এসো, যদি রিজার্ভ করা থাকেও এত রাত্রে কেউ আসবে না। আমি কাল সকালেই চলে যাব, ঘর খুলে দাও। পাশাপাশি দুটো ঘর, সামনে টানা বারান্দা। বৃষ্টি চেপে এসেছে। আমি দৌড়ে বারান্দায় উঠলাম। চৌকিদারটা চাবি আনতে গেছে তো গেছেই, আসার আর নাম নেই। খালি ডাকবাংলোটা খুলে দিতে ওর আপত্তির কারণটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ও তো আমার কাছে কিছু বকশিস পাবেই, তাছাড়া যদি খাবার দাবারের ব্যবস্থা করে দেয় তারও কিছু ভাগ পাবে। আবার ডাকলাম চৌকিদারকে, কিন্তু সত্যিই যদি কানে কালা হয় তাহলে শুনতে পাবে না। এই বৃষ্টির মধ্যে ওকে যদি আবার ডাকতে যেতে হয়। বেশ কয়েক মিনিট কেটে গেল, চৌকিদার তখনও এলো না। ও কি আমাকে এখানেই সারা রাত দাঁড় করিয়ে রাখতে চায়? বারান্দায় একটা চেয়ারও নেই যে বসবো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ ব্যথা করে। একবার ভাবলাম, মাইল 7 দূরে যখন আর একটা বাংলো আছে তখন সেটাতেই যাব কিনা। এই বিদঘুটে বাংলোর চাইতে সেটা নিশ্চয়ই ভালো হবে, কিন্তু এই চৌকিদারটা যেন দূরে অন্ধকারে দাঁড়িয়ে লক্ষ্য করছে আমি চলে যাই কিনা। আমি ঠিক করলাম এখানেই থাকবো। গলা চড়িয়ে হাঁক দিলাম, চৌকিদার। শেষ পর্যন্ত লোকটি এলো চাবি নিয়ে, সেই সঙ্গে রেজিস্টার বুক। সেটা খুলে দেখলাম মাস দেড়েক আগে একজন সার্কেল অফিসার এসেছিলেন সপরিবারে, তারপর আর কেউ আসেনি। অনেক সময় অবশ্য বাইরের লোক এলে এরা খাতায় নাম এন্ট্রি করে না, টাকাটা নিজেই নিয়ে নেয়। আমার বেলায় অবশ্য খাতাটা আগেই এনেছে, সম্ভবত আমার সামরিক পোশাক দেখে। ওর আসতে এত দেরি হলো কেন? একথা জিজ্ঞেস করার আগেই লোকটা বলল, হুজুর, চাবি খুঁজে পাচ্ছিলাম না। যে লোক কানে শুনতে পায় না এবং সময় মতন চাবি খুঁজে পায় না, সে ডাকবাংলোর চৌকিদার হিসেবে খুবই অযোগ্য। লোকটির চেহারা দেখলে কিন্তু খুব বোকাশোকা মনে হয় না। যাই হোক, আমি ঠিক করলাম আর মেজাজ গরম করব না, একটা মাত্র রাত কাটাবার তো ব্যাপার। আমি লোকটিকে বললাম, এখানে তো বিশেষ কেউ আসেই না দেখছি। তুমি এটা রিজার্ভ আছে বলে আমাকে মিথ্যে কথা বলছিলে কেন? না হুজুর, একটা চিঠি এসেছিল, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তুমি ঘর খোলো। দুটো তো ঘর রয়েছে, তাছাড়া আমি কাল সকালেই চলে যাব। লোকটি একটি ঘর খুলল। সেই ঘরটা অবশ্য ভালোই, আমার কোনো অসুবিধা হবার কথা নয়। তবু আমি জিজ্ঞেস করলাম, পাশের ঘরটা কীরকম? খোলো তো। হুজুর, ও ঘরটা পরিষ্কার করা নেই। আমি আর কথা বাড়ালাম না। আমার সঙ্গে শুধু একটা সুটকেস, মালপত্র কিছু বিশেষ নেই, বিছানাও নেই। আমার ধমক খেয়ে লোকটি কম্বল বার করে দিল। তোমার নাম কি? রামদাস। ঠিক আছে, তুমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে? না হুজুর, খাবারের ব্যবস্থা কিছু নেই, এখানে কিছু পাওয়া যায় না। যারা এখানে আসে তারা খায় কি? কাছাকাছি গ্রাম নেই? আছে 2 মাইল দূরে। এত রাতে সেখানে কিছু পাওয়া যাবে না। তুমি অন্তত একটু চা বানিয়ে দিতে পারবে? চা দুধ কিছু নেই। স্পষ্ট বুঝতে পারলুম লোকটি আমার সঙ্গে কোনো সহযোগিতাই করতে চায় না। বকশিসের লোভও নেই ওর। আমার অবশ্য খিদে খুব একটা ছিল না, কিন্তু 1 কাপ গরম চা পেলে ভালোই লাগতো। তাছাড়া খাবার পাওয়া যাবে না শুনলেই খিদে পেতে শুরু করে। পৃষ্ঠা 276। রামদাসের ওপর রাগ আমার ক্রমশ বাড়ছিল। ওর নামে কমপ্লেন করা উচিত। খালি থাকতেও যদি ডাকবাংলো এসে দরকারের সময় জায়গা পাওয়া না যায় কিংবা খাবারের ব্যবস্থা না থাকে, তাহলে এগুলো তৈরি করার মানে কি? তাছাড়া লোকটি যদি আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতো তাহলেই আমি ওকে ক্ষমা করতে পারতুম, কিন্তু লোকটা সবসময় ঘুম মেরে আছে, কিছু জিজ্ঞেস করলে ভালো উত্তর দেয় না। রঞ্জন হঠাৎ বলে উঠল, মামাবাবু, আপনার বোধহয় ডাকবাংলো সম্পর্কে বেশি অভিজ্ঞতা নেই, নইলে ওরকম বাংলোয় আপনার থাকা উচিত হয় কি? মাধবী বলল, আপনার ভয় করছিল না অত ফাঁকা জায়গায়? চৌকিদারটা পাজি। কর্নেল সেন হেসে জিজ্ঞেস করলেন, কেন ভয় কেন? আমার সঙ্গে তো দামি জিনিসপত্র বিশেষ কিছু ছিল না। তাছাড়া মিলিটারি লোকদেরই লোকে ভয় পায়। রঞ্জন বলল, আমি জানি ওই রকম বাংলোয় এমন সব ঘটনা ঘটে। রঞ্জনকে বাধা দিয়ে আমি বললাম, তুই চুপ কর তো, ওইখানে নিশ্চয়ই সেরকম একটা কিছু ঘটেছিল, নইলে উনি এই বাংলোর অভিজ্ঞতার কথাটাই বা বলবেন কেন? মাধবী তাড়াতাড়ি বলে উঠল, এটা ভূতের গল্প নয় তো? কেন, ভূতের গল্প হলে তোমার আপত্তি আছে? তাহলে কাল সকালে শুনব।
ভূতের গল্প আমার রাত্রিতে শুনতে ভালো লাগে না। রঞ্জন তার স্ত্রীকে বলল, তাহলে খুকুমণি তুমি শুতে যাও না, কে তোমাকে আটকে রেখেছে? এটা নির্ঘাত ভূতের গল্প। আমি রঞ্জনকে বললাম, আহ চুপ কর না, গল্পটা শুনতে দে। কর্নেল সেন বললেন, আমি এরকম ফাঁকা জায়গায় অনেকবার একা রাত কাটিয়েছি। ভূত টুতের দেখা পাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় কখনো দেখা হয়নি। তবে ভূতের ভয় পেয়েছিলাম একবার, এক্ষুনি বলছি সেই কথা। সেদিন সেই বাংলোতে চৌকিদারের ব্যবহার আমার খুব অদ্ভুত লেগেছিল। ও যেন আমাকে ওখান থেকে তাড়াতে পারলে বাঁচে, ওর কাছ থেকে কোনো সাহায্যই পাওয়া যাবে না। বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে তুমি যাও। তারপর চৌকিদার চলে যাওয়ার পর আমি ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসতে চায় না, খালি পেটে সহজে ঘুম আসতে চায় না।